পরিমল সাহেব উচ্চপদস্থ পদে চাকুরি করেন। তার বয়স ৫৬ বছর, স্ত্রী ঝর্ণার বয়স ৪৮ বছর, গৃহবধূ এবং ছেলে জয় ১৮ বছরের এক টকবগে তরুণ। জয়কে নিয়ে আজকাল পরিমল সাহেবের ভীষণ চিন্তা হয়। যা দিনকাল পড়েছে, ছেলেমেয়েরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকেন, ছেলের দিকে নজর দেওয়ার সময় পান না। তবে ঝর্ণার উপরে তার আস্থা আছে। সে ছেলের সব খোঁজ খবর রাখে। মিসেস ঝর্ণা সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ঠিকভাবে ছেলের দেখভাল করে। জয় নতুন কলেজে ভর্তি হয়েছে। ওর যেন নতুন জন্ম হয়েছে। নিজেকে অনেক বড় মনে হয়। তুষার জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু। সে জয়ের সাথে অনেক আড্ডা দেয়। বান্ধবীদের নিয়ে অনেক ধরনের চিন্তা করে। তবে সবচেয়ে ভালো লাগে ভূগোলের ম্যাডামকে। জয় জানে ম্যাডামকে নিয়ে এসব চিন্তা করা অন্যায়। কিন্তু ওর মন মানে না। ম্যাডামের বয়স আনুমানিক ৪৫ বছর হবে। বেশ লম্বা। ভূগোল ম্যাডামের ক্লাস শুরু হবার আগে জয় প্রতিদিন কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকে। কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে ম্যাডামকে ভালোভাবে দেখা যায়। ম্যাডাম যখন হাঁটেন তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে জয়ের মন ভালো নেই। রাতে ওর স্বপ্ন হয়েছে। এটা জয়ের কাছে নতুন নয়। এর আগেও হয়েছে। কিন্তু আজ স্বপ্ন ভূগোলের ম্যাডামকে নিয়ে হয়েছে। স্বপ্নটা দেখার পর থেকে জয় কেমন যেন একটা অপরাধবোধে ভুগছে। সকালে ঘুম থেকে উঠে জয় বাথরুমে ঢুকল। পরনের লুঙ্গিটা বালতিতে ভিজিয়ে রাখল, একটু পর কাজের মাসি ধুয়ে দিবে। জয় ঠিক করল আজ আর কলেজ যাবে না। এমন সময় জয়ের মা ঝর্ণা জয়ের রুমে ঢুকল। জয়কে বলল, আজকে কলেজ যাবি না? জয় উত্তর দিল, না মা, শরীরটা ভালো লাগছে না। জয়ের মা বলল, কেন বাবা, কি হয়েছে? জয় বলল, না মা, তেমন কিছু নয়। জয়ের মা আর কথা বাড়াল না, সে বলল, ঠিক আছে, আজ আর কোথাও যেতে হবে না। টেবিলে খাবার দিচ্ছি, তুই খেতে আয়। ঝর্ণা ডাইনিং রুমের দিকে রওনা হল। জয় পিছন থেকে তার মায়ের হেঁটে যাওয়া দেখছে। হঠাৎ ওর মাথা ঘুরে উঠল। শরীরটা ঝিমঝিম করতে লাগল। অবাক চোখে জয় দেখল ওর মাকে। মাথার মধ্যে আবোলতাবোল চিন্তা জেঁকে বসল জয়ের। পরক্ষণেই মনে হল, ও এসব কি ভাবছে। ছিছি, নিজের মাকে নিয়ে কেউ কখনো এ ধরনের চিন্তা করে? জয় মুখ ধুয়ে রুম থেকে বের হল। তুষারকে ফোন করল। হ্যালো আন্টি, তুষার আছে? ওপাশ থেকে বলল, কে? জয় নাকি? জয় বলল, হ্যাঁ আন্টি, আমি জয়। একটু ধরো বাবা, ডেকে দিচ্ছি। একটু পর তুষার ফোন ধরল। কি রে জয়, কি খবর? তুষার, আজকে কলেজ যাব না। শরীর ভালো নেই। কলেজ ফাঁকি দিচ্ছিস কেন? চলো না। জয় একবার ঠিক করল কলেজ যাবে। পরমুহূর্তেই ঝর্ণা তার চোখের সামনে ভেসে উঠল। না রে, তুই যা। আমি আজকে আর যাব না। ফোন রেখে জয় খাবার খেতে বসল। যতই চেষ্টা করছে মার ব্যাপারটা মন থেকে মুছে ফেলতে, ততই যেন আরও বেশি করে চোখের সামনে ভেসে উঠছে। জয় ঝর্ণাকে কিছু বুঝতে দিল না। ঝর্ণাও টের পেল না যে সকাল থেকে তার ছেলে ড্যাব ড্যাব করে তাকে দেখছে। ধীরে ধীরে ঝর্ণার চিন্তা জয়কে গ্রাস করল। দুপুরের দিকে জয় টের পেল, আজ সারাদিন শুধু মাকে নিয়েই চিন্তা করেছে। এর মধ্যে মায়ের সাথে ১ ঘন্টার মতো গল্প করেছে। কথা বলতে বলতে সে চোরা চোখে মার উপর নিচ ভালো করে দেখে নিয়েছে। জয় ভাবছে, ৪৮ বছর বয়সেও মা কত সুন্দর। মা বেশ লম্বা চওড়া মহিলা, ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা। একটা ব্যাপার জয়কে পাগল করে তুলেছিল। জয় নিজের রুমে শুয়ে মার কথা ভাবছে। যতই ভাবছে তত মার প্রতি এক তীব্র আকর্ষণে পাগল হয়ে উঠছে। মার গলা শুনে জয়ের চিন্তার জাল ছিন্ন হল। জয়, এই জয়। হ্যাঁ মা, বলো। আমি স্নান করতে গেলাম। কেউ এলে দরজা খুলে দিস। ঠিক আছে। হঠাৎ জয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল। স্নান করা অবস্থায় দেখলে কেমন হয়? কিভাবে দেখবে ভেবে পাচ্ছে না। হঠাৎ ওর মনে পড়ল, ওরা যখন এই বাসায় প্রথম আসে তখন মার রুমের বাথরুমে ফলস ছাদে পুরানো মালপত্র রেখেছিল। তখনই খেয়াল করেছিল ছাদে ২ ইঞ্চি একটা ছিদ্র আছে। শুধু তাই নয়, ওই বাথরুমের ছাদে তার রুমের বাথরুমের ছাদ থেকেও যাওয়া যায়। জয় এক লাফে ওর বাথরুমের ছাদে উঠে মার বাথরুমের ছাদে গেল। ছাদে একটা কাগজের কার্টুন বিছানো রয়েছে। জয়ের বুক ধিপধিপ করছে, হাত কাঁপছে। কার্টুনটা সরালেই মাকে দেখতে পাবে। আস্তে আস্তে কার্টুন সরিয়ে ছিদ্র দিয়ে ভিতরে চোখ রাখল। মা এখনো বাথরুমে ঢুকেনি।
জয় আর উত্তেজনা ধরে রাখতে পারছে না। ছাদে বসে মার অপেক্ষা করতে লাগল। কয়েক মিনিট পর মিসেস ঝর্ণা বাথরুমে ঢুকল। জয় নিঃশ্বাস বন্ধ করে দেখতে লাগল। ঝর্ণা টুথব্রাশে পেস্ট লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে লাগল। ঝর্ণা এবার শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করতে লাগল। জয় বুঝতে পারল মা আর বেশিক্ষণ বাথরুমে থাকবে না। জয় হাতের কাজ শুরু করে দিল। 2 মিনিটের মাথায় জয়ের কাজ শেষ হয়ে গেল। ঝর্ণা বাথরুম থেকে বের হল, জয়ও নিচে নামল। দুপুরে মা ছেলে একসাথে খেতে বসল। খাওয়ার পর জয় নিজের রুমে শুয়ে একটা বই পড়তে লাগল। বইতে মা ও ছেলের অনেক গল্প আছে। সে মজা করে গল্পগুলো পড়তে লাগল। ঘণ্টা খানেক পর জয় শুনতে পেল মার ঘরে ফোন বাজছে। ঝর্ণা ফোনে কথা জয়কে ডাকল। জয়, ঘুমাচ্ছিস নাকি? না মা, বলো। তোর বড় জেঠির শরীরটা আবার খারাপ করেছে। বাসায় কেউ নেই। তুই যা তো বাবা। আশেপাশে কোনো ডাক্তার থাকলে সাথে নিয়ে যা। জয় ঝটপট রেডি হয়ে রওনা দিল। জয় পৌঁছে দেখে জেঠির শরীর যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ না। জয়ের জেঠির বয়স 50 বছরের মতো হবে। জয়কে জেঠি নড়ে উঠল। জয়, এসেছিস? জেঠি, তোমার শরীর কি খুব খারাপ? হ্যাঁ বাবা, সকাল থেকে শরীরটা খুব ব্যথা করছে। ডাক্তার ডাকবো? ডাক্তার লাগবে না। এখন কেমন বোধ করছ? ওই যে বললাম, খুব ব্যথা। কোথায় ব্যথা করছে? পিঠে আর কোমরে। ম্যাসাজ দিলে ভালো লাগবে? বুঝতে পারছি না। জয় ম্যাসাজ শুরু করল। কিছুক্ষণ পর জয় বুঝতে পারল জেঠির ব্যথা কমছে। ভালো লাগছে জেঠি? হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও। কয়েক মিনিটের মধ্যে মিনু ঘুমিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এদিকে জয় বাসা থেকে বের হওয়ার পর মা জয়ের রুমে ঢুকল। ছেলেটা সবকিছু অগোছালো করে রাখে। রুম গোছাতে গোছাতে ঝর্ণা হঠাৎ বালিশের নিচে একটা বই আবিষ্কার করল। বই খুলে দেখে ঝর্ণর চোখ কপালে উঠে গেল, মাথা বনবন করে ঘুরতে লাগল। ছি ছি জয়, এসব কি পড়ে? হারামজাদা আজকে বাসায় আসুক, পিঠের চামড়া তুলে ফেলব। ছি ছি জয়, এত নিচে নেমে গেছে। এই বয়সেই এসব গল্পের বই পড়ে? কি মনে হাতেই ঝর্ণা পড়ার জন্য বই খুলল। পড়তে পড়তে তার 2 চোখ আবার কপালে উঠে গেল। ছি ছি, এমন গল্প কেউ কিভাবে লিখতে পারে? পড়ব না করেও ঝর্ণা গল্পটা পুরো শেষ করল। গল্প পড়ে ঝর্ণা আর থাকতে পারল না। এক দৌড়ে বাথরুমে ঢুকে হরহর করে বমি করে দিল। মুখ ধুয়ে কিছুটা সুস্থ হয়ে বাথরুম থেকে বের হল। কথায় আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবসময় আকর্ষণ থাকে। ঝর্ণার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না। সে ঠিক করল বইটা তার কাছে রাখবে। সব গল্প পড়বে। ঝর্ণা নিজের ঘরে ঢুকে বিছানায় আয়েশি নিতে বসে বইটা খুলল। বই পড়তে পড়তে ঝর্ণা টের পেল তার উরু বেয়ে একটা পানির ধারা পেয়ের দিকে নেমে যাচ্ছে। ঝর্ণা বুঝতে পারল ব্যাপারটা কি হচ্ছে। ঝর্ণা বুঝতে পারছে না জয়কে এই ব্যাপারে কোনো শাস্তি দিবে কিনা। বিকালে জয় বাসায় ফিরল। রুমে ঢুকে দেখে বইটা নেই। বাসায় মা ছাড়া আর কেউ নেই। তাহলে মা কি বইটা নিয়েছে? জয় প্রচণ্ড ভয় পেল। মা যদি বইটা নিয়ে থাকে তাহলে কি হবে? মা যদি গল্পগুলো পড়ে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। সন্ধ্যার দিকে জয়ের সাথে ঝর্ণার দেখা হল। কি রে, তোর জেঠির অবস্থা কেমন? এখন অনেকটা ভালো। মা ছেলের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা হল। ঝর্ণা রান্নাঘরে গেল। জয় তার রুমে এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ঝর্ণার কথা ভাবতে লাগল। ওদিকে ঝর্ণা রান্নাঘর থেকে নিজের ঘরে যেয়ে বাকি গল্পগুলো পড়তে লাগল। বেশিরভাগ গল্পই মাছেলের নিয়ে। ঝর্ণা গরম হয়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। ঝর্ণা কি করবে? রান্নাঘরে বেগুন নেই। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। ঝর্ণার মাথা খারাপ হয়ে গেছে, কি করছে নিজেই জানে না। হাতের কাছে মোম ছিল। সেটা দিয়ে সেদিনের মতো কাজ সারল। সন্ধ্যার পরে জয় আড্ডা মারতে বের হল। এই ফাঁকে ঝর্ণা জয়ের রুমে ঢুকল। খুঁজতে খুঁজতে বিছানার নিচে কিছু সিডি পেল। একটা সিডি নিয়ে প্লেয়ারে চালিয়ে সোফায় বসল। ঝর্ণা অবাক হয়ে দেখছে। আড্ডায় জয়ের বন্ধুরা মেয়ে ছাড়া অন্য কোনো কথা বলে না। জয়ের আর আড্ডা ভালো লাগছে না। এই মুহূর্তে মাকে দেখতে ভীষণ ইচ্ছা করছে। সে বাসায় চলে এলো। এদিকে ঝর্ণা শুয়ে তার ছেলের কথা ভাবছে।
মুহূর্তেই আবার ভাবছে, ছিক ছিক, নিজের ছেলেকে এসব কি ভাবছি। ধীরে ধীরে জয়কে নিয়ে তার ভাবনা প্রখর হতে লাগল। পরিমল সাহেবের বয়স হয়েছে, এখন আর আগের মতো ঝর্ণাকে তৃপ্তি দিতে পারে না। কখনো কখনো ঝর্ণার চরম পুলক হওয়ার আগেই পরিমল সাহেব হাঁপিয়ে যায়। সব মিলিয়ে ধীরে ধীরে ঝর্ণার সমস্ত ভাবনা জুড়ে তার ছেলে জয় এসে পড়ল। রাতে ঝর্ণা ও জয় একসাথে খেতে বসল। ঝর্ণা আর চোখে লক্ষ্য করল জয় ড্যাব ড্যাব করে তাকে দেখছে। মাঝরাতে জয়ের ঘুম ভেঙে গেল। এদিকে সারারাত ধরে ঝর্ণা ঘুমাতে পারেনি। যখনই চোখ বন্ধ করে তখনই জয়ের চেহারা ভেসে ওঠে। ঝর্ণা বুঝতে পারছে না কি করবে। একদিকে ছেলের প্রতি নিষিদ্ধ টান, আরেকদিকে মা ছেলের সম্পর্ক। স্বামী তাকে যথেষ্ট ভালোবাসলেও তাকে সুখ দিতে পারে না। অবশেষে ঝর্ণা সিদ্ধান্ত নিল কাল দিনে জয়কে বাজিয়ে দেখবে। সে জয়ের মা। জয়ের মনে কিছু থাকলে ভয়ে সে সেটা প্রকাশ করবে না। প্রথম সুযোগ তাকেই দিতে হবে। আমার নাম শ্রীলতা। বিয়ের আগে আমি বাবা মায়ের সঙ্গে থেকে একটা স্কুলে শিক্ষিকার চাকরি করতাম। ভেবেছিলাম বিয়ের পরেও আমি নিজের কর্মে নিযুক্ত থাকব। আসলে অনেক আশা ও স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছিলাম। কিন্তু শ্বশুর বাড়িতে এসে যা দেখলাম তাতে আমার খুব আশ্চর্য লাগত। আসলে আমার জ্যাঠানি বিধবা ছিল, কিন্তু সে বিধবা থাকা সত্ত্বে প্রত্যেক দিন অর্ধেক রাতে তার ঘরের ভেতর থেকে বিছানার খচকচানির আওয়াজ ও তার মুচকি হাসির আওয়াজ আসত। এদিকে আমার শ্বশুরমশাই তো আমার জ্যাঠানির প্রত্যেকটা কথাই উঠতেন ও বসতেন। আমার জ্যাঠানি যা বলতো আমার শ্বশুরমশাই তাই করতেন। আমার শ্বশুর মশাই আমার জ্যাঠানির কোনো কথাই অমান্য করতেন না। জানি না কেন রাতের বেলা আমার জ্যাঠানির ঘরের ভেতরের সেই আওয়াজ এবং আমার শ্বশুরের জ্যাঠানের প্রতি এতটা উদারতা আমার মনে একটু খটকা জাগিয়েছিল। তাই আমি আমার শ্বশুর মশাই ও জ্যাঠানিকে সন্দেহ করতে শুরু করেছিলাম, এবং আমার এই সন্দেহটা সত্যি কিনা সেটা জানার জন্য আমি একদিন রাতের বেলা বরের ঘুমিয়ে যাওয়ার পরে চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে যখন জ্যাঠানির ঘরের ভিতরে উকি মারতে শুরু করি, তখন ভেতরে কিছু দেখতে না পেয়ে একটা বড় টুল নিয়ে এসে ঘরের ভেন্টিলেটরের সামনে রেখে ওই টুলের উপর চেপে ভেন্টিলেটরের ফুটো দিয়ে আমার দৃষ্টি ঘরের ভেতরে পড়তেই আমার পুরো শরীর যেন কেঁপে ওঠে। কারণ আমার বুড়ো শ্বশুর মশাই আমার জ্যাঠানি, তারা দুজনে বিছানায় শুয়ে একে অপরকে। আসলে আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসি তখন প্রথম দিনই আমার মনে একটু খটকা লেগেছিল। কারণ আমি শ্বশুর বাড়িতে আসতে না আসতেই তো আমার বিধবা জ্যাঠানি আমার উপরে নিজের হুকুম চালাতে শুরু করে। বিয়ের পরের দিন সকালে যখন আমি খাবার টেবিলে এসে উপস্থিত হই, তখন আমার জ্যাঠানি সবার সামনেই আমাকে বলল, শ্রীলতা, তুমি বাড়ির বউ, তাই মাথায় কাপড় দিয়ে এই বাড়িতে থাকবে। এখানে তোমার সামনে শ্বশুর মশাই বসে আছে, আর তুমি কিনা মাথায় কাপড় ছাড়াই এখানে এসে উপস্থিত হয়েছে। জ্যাঠানির কথা শোনা মাত্রই আমি লজ্জায় আর চোখে বরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়েছিলাম। এবং সেদিন আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে আমার শ্বশুরমশাই ও বরের উপস্থিতি থাকা সত্ত্বেও জ্যাঠানি আমাকে মাথায় কাপড় দেওয়া নিয়ে কড়া কথা বলেছিল। কারণ বাড়ির নিয়ম শৃঙ্খলার ব্যাপারে তো আমার শ্বশুর মশাই আমাকে বলতে পারতেন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো আমার জ্যাঠানির কথা চলত। সেদিন খাবার টেবিলে আমার শ্বশুর মশাই জ্যাঠানির কথা শোনার পরে আমাকে বললেন, দেখো ছোট বৌমা, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে আমার বড় বৌমার কথা অনুযায়ী চলতে হবে। কারণ আমার বড় ছেলে মারা যাওয়ার পরে বড় বৌমা আমাদের সবাইকে সামলেছে। সে এখনও এই বাড়ির মান সম্মান সবকিছু বজায় রেখেছে। আমাদের কোনোদিন কোনো কিছুতে কষ্ট হতে দেয়নি। তোমার শাশুড়ি তো অনেক আগেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু বড় বৌমা যখন থেকেই বাড়িতে এসেছে সে আমাদের অনেক যত্ন ও ভালোবাসা দিয়েছে। আমার বড় ছেলের মারা যাওয়ার পরেও আমার বড় বৌমা দ্বিতীয় বিয়ে করতে চায়নি। সে এই বাড়ি ছেড়ে ও আমাদেরকে ছেড়ে যেতে চায়নি। সে এখনও আগের মতোই আমাদের সবাইকে আগলে রেখেছে। তাই আমি চাই তুমিও যাতে বড় বৌমার দেখে সবকিছু শেখো এবং তার মতোই সংসারটাকে গুছিয়ে নিতে শেখো। এমনকি আমার জ্যাঠানি তো আমার প্রত্যেকটা পদে পদে বাধা দিত। যেমন আমি নিজের পছন্দের কোনো জামাকাপড় পরলে যেটা নিয়ে বাধা দিত। সে বলতো, দেখো ছোট বউ, এই বাড়িতে তোমাকে শাড়ি পরেই থাকতে হবে, অন্য কোনো মডার্ন জামাকাপড়েই বাড়িতে তুমি পরতে পারবে না। আমার প্রত্যেকটা পদে পদে আমার বিধবা জ্যাঠানি বাধা ও বিপত্তি করত। আমার কিন্তু এসব মোটেও ভালো লাগত না। তাই আমি কিন্তু এই ব্যাপারে একদিন আমার বরের সঙ্গে কথাও বলেছিলাম যে তোমার বৌদি প্রত্যেকটা পদে পদে আমাকে কেন বাধা দেয়। বর তখন অনেক ভালোবেসে আমাকে বুঝিয়ে বলেছিল যে দেখো শ্রীলতা, বৌদি যা করে এই বাড়ির ভালোর জন্যই করে।
তাই তুমি বৌদির কথায় কিছু খারাপ মনে করো না। যাই হোক, সেদিন তো আমি আমার শ্বশুর মশাইয়ের সব কথা বুঝে গিয়েছিলাম। কিন্তু শ্বশুর বাড়িতে 2-3 দিন থাকার পরে আমি একদিন যখন রাত্রিবেলা বরের পাশে শুয়েছিলাম, তখন জানি না কেন আমার ঘুম আসছিল না এবং আমি আমার বাবা মাকে স্মরণ করছিলাম। তারপর অনেক চেষ্টা করার পরেও সেদিন রাতে যখন আমার ঘুম আসেনি, তখন আমি নিজের মনটাকে শান্ত করতে রুম থেকে বেরিয়ে বারান্দা ঘরে যেতেই আমার পুরো শরীর কিন্তু কেঁপে ওঠে। কারণ আমার বিধবা জ্যাঠানির ঘর থেকে আজব ধরনের শব্দ আসছিল এবং ভেতরের শব্দ শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পরপুরুষ ছিল এবং তার সঙ্গে আমার জ্যাঠানি ছিল। আমি তো এসব কিছু আন্দাজ করেছিলাম। আমার জ্যাঠানি তো বিধবা ছিল, তাহলে তার ঘরের ভেতরে কে বা কারা ছিল? আমি যেহেতু বাড়ির নতুন বউ ছিলাম, তাই আমার মনে একটা ভয় ছিল। তাও আমি মনে সাহস জুটিয়ে যখন বিধবা জ্যাঠানির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন ভেতর থেকে আরও স্পষ্টভাবে আওয়াজ আসছিল, আহ, অনেক হয়েছে আর নয়। ওই শব্দ শুনে ভয়ে আমার গায়ের লোম যেন খাড়া হয়ে উঠেছিল। তারপর ওই শব্দ শুনে আমি ভয় পেয়ে সেখান থেকে ছুটে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। সেই সময় ওই শব্দ বা আওয়াজ পেয়ে আমার মনে এটা সাহস হয়নি যে আমি একবার দরজার ফুটো দিয়ে বা জানালার ফুটো দিয়ে উকি মেরে দেখি যে ভেতরে আমার বিধবা জ্যাঠানির সঙ্গে কে বা কারা রয়েছে। কিন্তু আমার মনে খটকা লেগেছিল যে জ্যাঠানির ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো পর পুরুষ ছিল। কিন্তু এই কথাগুলো আমি বরকেও বলার সাহস পাইনি, কারণ তারা তো অন্ধের মতো আমার বিধবা জ্যাঠানিকে বিশ্বাস করত। তাই জ্যাঠানির ব্যাপারে কিছু বললে হয়তো আমার বর আমাকে এই খারাপ ভেবে বসবে। এটা ভেবে আমি চুপ করেছিলাম। ভেবেছিলাম এই কথাটা নিজের মাথা থেকে মুছে ফেলে দেব। কিন্তু এই কথাটা কোনোমতেই আমার মাথা থেকে বের হচ্ছিল না যে রাতের বেলা আমার বিধবা জ্যাঠানির ঘরে কে ছিল এবং এই ব্যাপারে কি আমার বাড়ির লোকেরা জানত, নাকি তারাও এই ব্যাপারে কিছুই জানত না। যাই হোক, এই কথাগুলো কিছুক্ষণের জন্য সাইডে রেখে সেদিন সকালেই আমি খাবার টেবিলে আমার শ্বশুর মশাইকে বললাম, বাবা, আমি যেহেতু বিয়ের আগে একটা স্কুলে চাকরি করতাম, তাই আমি আমার কর্মটাকে এখনো ধরে রাখতে চাই। আমি আবার স্কুলে বাচ্চাদের পড়াতে যেতে চাই। ওই সময় আমার শ্বশুর মশাইয়ের কিছু বলার আগেই আমার জ্যাঠানি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ছোট বউ, তুমি এটা কি ধরনের কথা বলছ? এই বাড়ির বউরা বাড়ির বাইরে গিয়ে কাজ করতে পারে না। এই বাড়ির বউরা ভদ্র ও সভ্য, তাই বাড়িতেই থাকে। আমি আজ পর্যন্ত বাইরে কাজ করার কথা তো অনেক দূরের কথা। বাইরে কাজ করার কথা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আর তোমার তো এই বাড়িতে আসতে 4 দিনও হয়নি। তাহলে তুমি কিভাবে বাইরে গিয়ে চাকরি করার কথা বাবাকে বলতে পারলে? আমার জ্যাঠানির করা কথা শোনার পরে আমার বরের দিকে আমি খানিকক্ষণ চেয়ে থাকলাম, কিন্তু সেও তার বৌদিকে কিছু বলার সাহস পেল না। আসলে আমার শ্বশুর মশাইকে এই চাকরির ব্যাপারে কথা বলার আগেই আমি কিন্তু বরের কাছে অনুমতি নিয়েছিলাম যে আমি কি আবার আগের মতোই স্কুলে চাকরি করতে পারি। তখন বর আমাকে বলেছিল, দেখো শ্রীলতা, তোমার স্কুলের চাকরি নিয়ে আমার কিন্তু কোনো আপত্তি নেই, কিন্তু বাবা যদি অনুমতি না দেন তাহলে আমারও এই ব্যাপারে আর কিছু করার থাকবে না। কিন্তু শ্বশুরের কিছু বলার আগেই তো আমার বিধবা জ্যাঠানি সিদ্ধান্ত নিয়েছিল যে আমি বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে পারব না, এবং এটা দেখে আমার ভীষণ কষ্ট লেগেছিল। যে সিদ্ধান্তটা শ্বশুরের নেওয়া উচিত ছিল সেটা আমার জ্যাঠানি নিচ্ছিল। আমি তো এটা ভেবে পাচ্ছিলাম না যে কি কারণে আমার শ্বশুর মশাই জ্যাঠানির সব কথা শুনতেন। এমনকি কিছুক্ষণের জন্য তো আমার মনে শ্বশুর মশাই ও জাতির প্রতি সন্দেহ হয়েছিল, এটা ভেবে যে আমার জ্যাঠানির সঙ্গে আমার শ্বশুর মশাই নিশ্চয়ই কোনো খারাপ সম্পর্ক আছে। তাহলে কি প্রত্যেক দিন রাতে আমার বিধবা জ্যাঠানি শ্বশুর মশাইকে আনন্দ ও সুখ দেন, যার জন্য কি আমার শ্বশুর মশাই জ্যাঠানির সব কথা অক্ষরে অক্ষরে পালন করতেন? আমার শ্বশুর ও জ্যাঠানির ব্যবহার দেখে তো আমার মনে এই সব নোংরা চিন্তাভাবনা আসতে শুরু হয়েছিল। ওই সময় আমি না পেরে আমার শ্বশুর মশাইকে বললাম, বাবা, এই ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। তারপর আমার শ্বশুর মশাই বললেন, দেখো ছোট বৌমা, সিদ্ধান্ত যা নেওয়ার সেটা তো বড় বৌমা নিয়ে নিয়েছে। আর বড় বৌমা তো ঠিকই বলেছে, তোমার কি দরকার আছে বাড়ির বাইরে গিয়ে চাকরি করার? এতে আমার মান সম্মান নষ্ট হবে। শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি তখন বললাম, বাবা, আমি তো স্কুলে গিয়ে বাচ্চাদের শিক্ষা দিব। এতে তো আপনার মান সম্মান আরও অনেক বেশি বেড়ে যাবে। কারণ কাউকে শিক্ষা দেওয়াটা খারাপ কাজ নয়, এতে আপনার গর্ব করা উচিত। তাই আপনি আমার উপরে ভরসা করে একটা সুযোগ দিন।
শ্বশুর মশাইকে অনেক কাকুতি মিনতি করার পরে তিনি আমার চাকরির জন্য রাজি হয়েছিলেন। ওই সময় কিন্তু আমার জ্যাঠানির চেহারা দেখার মতো ছিল। কারণ এই কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে আমি বুঝতে পেরেছিলাম যে বিধবা জ্যাঠানির আমার মোটেও ভাল চায় না। শুধু তাই নয়, সে তো আমাকে দেখে হিংসাও করত এবং সে সারাক্ষণ আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে থাকত। শ্বশুর মশাইয়ের সেবা যত্ন করার সুযোগ পর্যন্ত আমার বিধবা জ্যাঠানি আমাকে দিত না। আর এইসব কারণের জন্যই আমার কিন্তু জ্যাঠানি ও শ্বশুর মশাইয়ের উপরে সন্দেহ হতো। এটা ভেবে যে এটা নিশ্চয়ই আমার শ্বশুরকে সুখ দেয়, যার জন্য তো আমার শ্বশুর মশাই জ্যাঠানিকে বাড়ির মালকিন করে রেখেছে। এদিকে অনেক বোঝানোর পরে যখন আমার শ্বশুরের কাছে আমি নিজের চাকরি করার অনুমতি পেয়েছিলাম, তখন আমি আবার আগের মতোই স্কুলে জয়েন করেছিলাম। এবং সেদিন শ্বশুর বাড়ি থেকে আমার প্রথম দিন ছিল স্কুলে। সেদিন আমার বর যখন সকালবেলা অফিসে চলে যায়, তারপরে আমি নিজে তৈরি হয়ে শ্বশুর মশাইয়ের কাছে আশীর্বাদ নিয়ে স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কিন্তু সেদিন আমি যখন বাড়ি থেকে বেরোই ঠিক তখন আমার জ্যাঠানি কিন্তু আমার দিকে কটমট করে তাকিয়েছিল। ভেবেছিলাম জ্যাঠানির কাছে গিয়েও আশীর্বাদ নেব, কিন্তু সে তো আমাকে বিশ্বের নজরে দেখত। তাই তার বিকট চেহারা দেখে আমি জানি কে কিছু না বলেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে যেতেই আমার সঙ্গে যা হয়েছিল সেটা আমি আজও ভুলতে পারিনি। ওই দিনটা মনে করলে আজও আমার গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যায়। আসলে সেদিন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে বাগানের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার সঙ্গে কিন্তু অনেক বড় একটা বিপদ ঘটেছিল। আসলে সেদিন 3টে অচেনা লোক নিজেদের মুখে কাপড় বেঁধে জোর জবরদস্তি আমার হাত ধরে আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে আমার সঙ্গে জোরজবরদস্তি করার অনেক চেষ্টা করেছিল। আমার শাড়ি খুলে ফেলে দিয়েছিল। তারপর আমি যখন অনেক চিৎকার চেঁচামেচি শুরু করেছিলাম, তখন বেশ কয়েকটা ভদ্রলোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা আমাকে সাহায্য করেছিল এবং সেদিন একটুর জন্য আমার মান সম্মান সব কিছুই কিন্তু হারিয়ে যেত। কিন্তু ওই ভদ্রলোকেরা আমাকে বাঁচিয়েছিল। সেদিন ভয়ে আমি জড়সড় হয়ে গিয়েছিলাম। আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। কারণ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সঙ্গে দিন দুপুরে এত খারাপ একটা ঘটনা ঘটবে। ওই দুষ্ট লোকেরা আমার হাত পা চেপে ধরে জোর জবরদস্তি আমার সঙ্গে চেষ্টা করেছিল। তারপর সেদিন স্কুলে যাওয়া তো অনেক দূরের কথা। আমার ওই খারাপ অবস্থা দেখে 2 জন ভদ্রমহিলা আমাকে আমার শ্বশুর বাড়িতে রেখে দিয়েছিল। শ্বশুর বাড়িতে ঢোকামাত্রই আমার জ্যাঠানি আমার ছেঁড়া ফাটা শাড়ি ও ব্লাউজ দেখে ও আমার চেহারার খারাপ অবস্থা ও চুলগুলো এলোমেলো অবস্থায় দেখে চিৎকার করে সে আমাকে জিজ্ঞেস করল, ছোট বউ, তোমার এই অবস্থা কি করে হলো? কে করেছে তোমার এই খারাপ অবস্থা? আর তুমি কাঁদছই বা কেন? তখন আমার সঙ্গে যে অচেনা ভদ্রমহিলা ছিল তারা সবকিছু আমার বিধবা জ্যাঠানি ও আমার শ্বশুর মশাইকে বলেছিল। তারপর সবকিছু শোনার পরে আমার জ্যাঠানি শ্বশুর মশাইকে বলল, দেখলে তো বাবা, এই জন্যই আমি বারবার বারণ করছিলাম যে বাইরে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই। কিন্তু আপনি অনুমতি দিয়ে অনেক বড় ভুল করেছেন। দেখলেন তো আজ আপনার মান সম্মান সবকিছু শেষ করে চলে এসেছে আপনার এই ছোট বৌমা। ওই সময় কিন্তু আমার শ্বশুর মশাইও বিধবা জ্যাঠানির কথা শুনে আমাকে অনেক হেনস্থা করেছিলেন। তিনিও বলেছিলেন, ছোট বৌমা, তুমি তো আমার মান সম্মান সবকিছু শেষ করে চলে এসেছ। তাই আজকের পর থেকে তুমি এই বাড়ির বাইরে খবরদার বেরোবে না। ওই সময় তারা কেউ একটি বারের জন্য এটা বোঝার চেষ্টা করেনি যে ওই সময় আমার কতটা খারাপ পরিস্থিতি ছিল। তারপর সন্ধেবেলায় আমার বর বাড়ি ফিরে এলে আমি তাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে অনেক কেঁদেছিলাম। কারণ বর ছাড়া তো আমার মনের অনুভূতি কেউ বুঝত না। সেদিন সারারাত আমার ঘুম আসেনি এবং আমি বিছানায় শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যে দিন দুপুরে কোনো অচেনা মানুষের কিভাবে সাহস হল আমার মতো একজন ভদ্র মেয়ের সঙ্গে খারাপ কাজ করার। যাই হোক, সেদিন অর্ধেক রাতে আমার মনের ভিতর ছটফট করছিল আমার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো বারবার ভেবে। তখন আমার কিছুই কিন্তু ভাল লাগছিল না। এদিকে আমার বর সারাদিন অফিসের কাজ করে এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিল যে সে নাক ডেকে ঘুমোচ্ছিল। এমন নয় যে এই ব্যাপারে বর আমাকে বোঝায়নি। বর তো আমার সঙ্গে এ ব্যাপারে প্রায় 2 ঘন্টা আলোচনা করেছিল এবং আমাকে বুঝিয়েছিল। এবং সে আমার মন থেকে আমার কষ্টটা দূর করার আপ্রাণ চেষ্টাও করেছিল। তাই এটা ভেবে আমি খুব খুশি ছিলাম যে আমার বর অন্য পুরুষদের মতো স্বার্থপর নয়। অন্ততপক্ষে সে আমার কষ্টটা বুঝত। কিন্তু সেদিন রাতে ঘুম না আসার কারণে বরকে কোনো রকমভাবে বিরক্ত না করে
আমি চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই আবার জ্যাঠানির ঘর থেকে একটা আজব ধরনের শব্দ পাই, আর তার সঙ্গে বিছানার খচকচানির আওয়াজও আমি পাই। এর আগের দিন তো আমি জ্যাঠানির ঘর থেকে আওয়াজ শুনে ভয় পেয়ে কিন্তু নিজের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম। কিন্তু সেদিন রাতে আমি ভেবেই নিয়েছিলাম যে আজ আমি দেখেই ছাড়ব জ্যাঠানির ঘরের ভিতরে এমন কি হচ্ছে। আমার জ্যাঠানির ঘরের ভিতরে রহস্যটা কি? তাই আস্তে করে যখন নিজের পা টিপে টিপে জ্যাঠানির ঘরের দরজার সামনে দাঁড়ালাম, তখন আরও স্পষ্টভাবে আমার বিধবা জ্যাঠানির আওয়াজ শুনতে পেলাম। সে তখন তার ঘরের ভেতরে উপস্থিত থাকা কোনো একজনকে বলছিল, আহ, ধীরে ধীরে, এবার দারুণ হচ্ছে, এইভাবেই চাই। এবং ওই ধরনের আজব শব্দ পেয়ে আমি বুঝে গিয়েছিলাম যে আমার জ্যাঠানির তার ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো পর পুরুষের সঙ্গে মজা করছে। ওই রকম আওয়াজ শুনে আমার উত্তেজনা বেড়ে যায় জ্যাঠানির ঘরের ভেতরের দৃশ্য দেখার জন্য। তারপর দরজা ও জানালা দিয়ে অনেক চেষ্টা করেছিলাম ভেতরে চমৎকার দৃশ্য দেখার জন্য, কিন্তু আমি কিছুই দেখতে পাইনি। তারপর আমি চালাকি করে জ্যাঠানির ঘরের বাইরে দরজার পাশে যে সিন্দুকটা রাখা ছিল, সেই সিন্দুকের কোণায় আমি চুপটি করে লুকিয়ে বসেছিলাম। কারণ আমি এটা ভালোভাবে জানতাম যে ঘরের ভেতরে যে পুরুষটি আমার জ্যাঠানির সঙ্গে ছিল সে তো অবশ্যই ঘরের বাইরে আসবে। তখন আমি বিধবা জ্যাঠানিকে হাতে নাতে ধরে নিতে পারব। তারপর প্রায় আধ ঘন্টা পরে আমার জ্যাঠানির নিজের ঘরের দরজা খুলে যখন বাইরে বেরোই, তখন তাকে দেখে তো আমার পুরো হুঁশ উড়ে যায়। কারণ যে মহিলা আমার জামাকাপড় পরা নিয়ে আমাকে নানা রকমভাবে হেনস্থা করত, সেই মহিলা তো নিজেই এমন একটা ছোট্ট নোংরা পোশাক পরেছিল যে তার পুরো শরীরটাই দেখা যাচ্ছিল। শুধু তাই নয়, আমার বিধবা জ্যাঠানির সঙ্গে যে লোকটি উপস্থিত ছিল তাকে দেখামাত্রই ভয়ে আমার গায়ের লোম যেন খাড়া হয়ে যায়। কারণ যে লোকগুলো সেদিন আমাকে নষ্ট করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে একজন দুষ্ট লোক আমার বিধবা জ্যাঠানির সঙ্গে উপস্থিত ছিল। এবং ওই লোকটার পোশাক ও তার মুখে কাপড় দেওয়ার ধরন দেখে আমি লোকটাকে চিনে ফেলেছিলাম। তার মানে জ্যাঠানির প্রতি আমার সন্দেহটা একদম সঠিক ছিল। তাই সেদিন সুযোগ বুঝে আর দেরি না করে আমি চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে বারান্দা ঘরে ডাকতেই আমার জ্যাঠানি কিন্তু ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে নিজের গায়ে একটা চাদর মুড়ি দেয় ও নিজের প্রেমিককে পালাতে বলে। তারপর আমার চিৎকার শুনে আমার শ্বশুর মশাই ও বর নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ওই সময় আমি আমার জ্যাঠানির প্রেমিককে চেপে ধরেছিলাম, তাই সে পালানোর সুযোগ পায়নি। তারপর সেদিন রাতে আমার জ্যাঠানির মুখোশ আমি কিন্তু খুলে ফেলেছিলাম। তার ভালো সাজার পিছনে যে নোংরা চরিত্র লুকিয়েছিল সেটা আমি সবার সামনে প্রমাণ করেছিলাম। তাই সেদিন আমার জ্যাঠানির বাধ্য হয়ে সবকিছু নিজের মুখেই স্বীকার করেছিল। এবং জ্যাঠানি বলেছিল যে সে ভালো সেজে আমার শ্বশুরের সব সম্পত্তি নিজের নামে করার ধান্দায় ছিল। সে নাকি ধীরে ধীরে সবাইকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিল। আমার জ্যাঠানি শুধুমাত্র শ্বশুর মশাই টাকা পয়সা ও সম্পত্তির জন্য নাকি শ্বশুরের সামনে ভালো সাজার নাটক করত। সে ভেবেছিল এইভাবে সবাইকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসিয়ে একদিন শ্বশুরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে উনার সব সম্পত্তি নিজের নামে করে নেবে। এই কারণেই তো আমার জ্যাঠানি সব সময় আমার শ্বশুরের সঙ্গে থাকত। এবং সে শ্বশুর মশাইর সামনে আমাকে ভুল ও খারাপ প্রমাণ করার জন্য সেদিন আমার সঙ্গে ওই নোংরা ঘটনাটি আমার জ্যাঠানি কিন্তু ঘটিয়েছিল, যাতে শ্বশুর মশাইয়ের চোখে আমি চিরকালের মতো খারাপ হয়ে যায়। আর আমার ভাসুরের মারা যাওয়ার আগে থেকেই নাকি ওই লোকটির সঙ্গে আমার জ্যাঠানির অবৈধ সম্পর্ক ছিল। সবকিছু সত্যি কথা শোনার পরে আমার শ্বশুর মশাই জ্যাঠানির গালে অনেক রেগে ও জোরে একটা থাপ্পড় মেরে বলেছিল, অসভ্য মেয়ে কোথাকার, তোর জন্যই হয়তো আমার ছেলে আজ এই পৃথিবীতে নেই। তোর জন্য আমি ছোট বৌমাকে খারাপ ভেবেছিলাম। তোর মতো মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসা ও ভরসা করে অনেক বড় ভুল করেছি। তুই এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর আজকের পর থেকে কোনো দিন নিজের এই নোংরা মুখ আমাকে দেখাবি না। সেদিন আমার শ্বশুরমশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার জ্যাঠানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এমনকি সবকিছু শোনার পরে আমার বড় জ্যাঠানিকে অনেকে অনেক কটু কথা বলেছিল। কারণ আমার বড় তো তার বৌদিকে অনেক বিশ্বাস করত। কিন্তু তার বৌদি আমারও ক্ষতি করার চেষ্টা করেছিল। তারপর আমার জ্যাঠানিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার শ্বশুর মশাই। এবং তার প্রেমিককে আমার বর ও শ্বশুর মশাই পুলিশের হাতে দেয় আমার সঙ্গে নোংরামি করার অপরাধে। এখন এই বাড়িতে আমি শ্বশুর মশাই, বর এবং আমার ভাসুরের 3 বছরের বাচ্চা মেয়ে, আমরাই 4 জনে থাকি। এবং এই বাচ্চা যদি জ্যাঠানিকে দেওয়া হতো তাহলে সে তো নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিত।
তাই এটা ভেবেই আমার শ্বশুর মশাই জ্যাঠানীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার কাছ থেকে ভাসুরের মেয়েকে ছিনিয়ে নিয়েছিল। আমি এখন তাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসি ও তার খেয়াল রাখি। এখন আমরা অনেক সুখে আছি। আমি এখন স্কুলে চাকরি না করলেও বাড়িতে বাচ্চাদের শিক্ষা দিই। কারণ আমি বাড়ির বাইরে চাকরি করলে তো বাড়িতে সবার অসুবিধে হবে। এটা ভেবে আমি বাইরে আর চাকরি করতে যাইনি। এখন আমি আমার পরিবারের সঙ্গে অনেক সুখে আছি। আমার শ্বশুর মশাই তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন এবং আমিও উনার নিজের বাবার মতোই খেয়াল রাখি। এই জন্যই বলে একবার যদি ভরসা ভেঙে যায় তাহলে সেটা আর দ্বিতীয়বার কিন্তু ফিরে পাওয়া যায় না। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে এসে আমাকে পেছন দিক থেকে ধরে নিলেন। ধাক্কা দিয়ে টেবিলের সাথে লাগিয়ে পিছন থেকে আমার সাথে কিছু একটা করতে চাইলেন। আমি কইলাম, বাবা, আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ের মতো। শ্বশুর কইল, চুপ, একদম চুপ, আমি যা করছি তা আমাকে করতে দে। তোমার সাথে এগুলো আমার অনেক দিনের শখ। তোমার এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। বাবা, আমি আপনার ছেলেকে সব বলে দিব। আমার ছেলে তোমার কোনো কথা বিশ্বাস করবে না। এই বলে শ্বশুর আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের পানি চলে আসবে, তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি গল্পটি শেষ পর্যন্ত দেখো। তাহলেই তোমরা গল্পের আসল মজা পাবে। মাত্র 3 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে। শুরু থেকেই আমার শ্বশুর আমার নাম ধরে ডাকতেন। শ্বশুর বাড়িতে শুধুমাত্র আমার স্বামী আর শ্বশুর থাকতেন। বাসর রাতে আমার স্বামী আমাকে বিশেষভাবে বলেছিল যে আমার বাবা খুব রাগী স্বভাবের মানুষ, তাকে কোনো কথাতেই কখনো না বলবে না। না হলে তিনি খুব রাগ করেন এবং উল্টাপাল্টা কাজ করে বসেন। আর এই 3 দিনে আমি সেটাই দেখছি। যখনই আমার শ্বশুর আমার স্বামী সুবীরকে ডাক দিতেন, তখনই আমার স্বামীর মুখের রং যেন ফ্যাকাশে হয়ে যেত। সে খুব ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে শ্বশুর ঘরে চলে যেত। আমার স্বামী সুবীরের এই রকম ভীত চেহারা দেখে শ্বশুরের প্রতি আমার হৃদয়ে বিরক্তি ভাব ছিল। কারণে অকারণে তিনি তো সব সময় রেগে থাকতেন। বিয়ের 3 দিন পরে চতুর্থ দিন সকালেই সুবীর আমাকে কইল, আজকে তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তার একথা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। কিছু সময় পরেই আমার শ্বশুর চিৎকার করে সুবীরকে ডাকলেন। তার ডাক শুনে আমার স্বামী তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে শ্বশুরের ঘরে চলে গেল। একটু পরেই আমি শ্বশুর ঘর থেকে শ্বশুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। তিনি আমার স্বামীকে বলছিলেন, 3 দিন বিয়ের ঝামেলায় শেষ হয়ে গেল। তুই জানিস তো যে ফ্যাক্টরিতে তোর না থাকার ফলে কতটা লোকসান হচ্ছে। তারপরও তুই আজকে আবার ছুটি নিয়ে বাড়িতে বসে আছিস। এখন তাড়াতাড়ি করে ফ্যাক্টরিতে চলে যা। তুই গিয়ে সমস্ত শ্রমিকদের চোখের সামনে থাক, যাতে তারা ঠিকভাবে কাজ করে। তোর বিয়ে আমি এই কারণেই যে তুই সারাদিন বাড়িতে চুপ করে বসে থাকবি, আর তোর স্ত্রীকেও বলে দে যে রান্নাঘরের দায়িত্ব যেন সামলে নেয়। বাড়িতে তো আর কোনো মহিলা নেই যে রান্নাঘরের দায়িত্ব নেবে। এটা শুনে আমার খুব রাগ হয়েছিল। কেননা সবেমাত্র 3 দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে, আর এই 3 দিন আমি নাস্তা বানিয়ে দিয়েছিলাম। আর প্রতিটা দিনই আমার শ্বশুর আমার তৈরি করা নাস্তায় কিছু না কিছু দোষ খুঁজে বের করত। যদিও আমার স্বামী আমাকে ভালোবেসে এটাই বুঝিয়েছিল যে বাবার কথায় খারাপ কিছু মনে করো না। 3 দিন তো আমি এই চিন্তাতেই ডুবেছিলাম যে শ্বশুরের মেজাজ সব সময়ই রকম থাকে কেন। কিন্তু যে চিৎকার চেঁচামেচি আজকে তিনি শুরু করেছেন তাতে আমি খুব ঘাবড়ে গেলাম। কিছুক্ষণ পরে আমার স্বামীর মুখ কালো করে ঘরের মধ্যে এসে কইল, আমাকে ক্ষমা করে দাও। আমাকে এখনই ফ্যাক্টরিতে যেতে হবে। আমি তাকে সান্ত্বনা দিয়ে কইলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আগে কাজ বাইরে না হয় আমরা অন্যদিন ঘুরতে যাব। আমি আমার মনের কষ্ট সুবীরকে বুঝতে দিলাম না। এরপরে সুবীর রেডি হয়ে নিজেদের ফ্যাক্টরিতে চলে গেল। আর আমি রান্নাঘরে এসে বাসনপত্র ধুতে শুরু করলাম। বিয়ের মাত্র 4 দিন পরেই আমাকে বাড়ির রান্নাবান্নার দায়িত্ব নিতে হলো। সাথে সাথে বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হলো। আমার শ্বশুর চাকরানীকেও কাজ থেকে তাড়িয়ে দিলেন। তিনি চাকরানীকে বললেন, বৌমা যখন বাড়িতে এসে গেছে তখন সমস্ত কাজ ওই করে নেবে। আমি সমস্ত ঘর পরিষ্কার করে ক্লান্ত শরীরে নিজের ঘরে আরাম করার জন্য যাচ্ছিলাম। তখনই আমার শ্বশুর তার ঘরে বসে আমাকে ডাক দিলেন। আমি মাথায় ভালো করে ঘুমটা টেনে দিয়ে শ্বশুর ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, জি বাবা, বলুন, আপনার কি কিছু দরকার?
তখন তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত বিশেষভাবে পর্যবেক্ষণ করলেন। তারপরে খুবই অদ্ভুত ভঙ্গিতে নিজের শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে নিয়ে বলতে লাগলেন, আমি খেতে চাই। শ্বশুরের মুখ থেকে এই কথা শুনেই সবার প্রথমে আমার নিজের কাপড়ের দিকে নজর গেল। কেননা আমার সামনে থেকে কাপড় সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় ঠিক করলাম আর ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। আমার নিজের শ্বশুরের এমন ব্যবহার খুবই খারাপ লাগল। শ্বশুর তো বাবার মতো অয়, আর বাবা কখনো মেয়ের মাথা থেকে পা পর্যন্ত এই রকম অদ্ভুতভাবে দেখে না। আমি তাড়াতাড়ি করে রান্নাঘর চলে এলাম, আমার হৃদয় খুব জোরে জোরে ধুক ধুক করছিল। তবুও আমি বের করে নিজের কাপড় ভালো করে ঠিক করলাম। তারপরে নিজে শ্বশুর ঘরে এসে দিলাম। আমি ঘর থেকে বাইরে যাব এমন সময় শ্বশুর আমাকে বলতে লাগলেন, কিছুক্ষণ আমার পাশে বসে কথাবার্তা বলো, বাড়িতে এখন তুমি ছাড়া কেউ নেই। আমি অনেক দিন থেকে একলা বসে আছি। আর একলা বসে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। তার এ শুনে আমি টেনশনে পড়ে গেলাম। শ্বশুরের ঘরে একটাই মাত্র বিছানা ছিল, বসার জন্য কোনো চেয়ার বা অন্য কিছু ছিল না। এই কারণে বাধ্য হয়ে আমাকে বিছানার পাশে বসতে হলো। তিনি আমার সাথে এদিক ওদিকের কথা বলতে বলতে যখন তিনি মুখ লাগালেন তখন সঙ্গে সঙ্গে সেটা পিছনে সরিয়ে দিয়ে বলতে লাগলেন, এটা খেতে পারবো না। আমার তো খেতে খুব ভালো লাগে। এটা বলেই আবার আমার মুখের দিকে তাকালেন। এরপর তার চোখ আমার সমস্ত শরীরে ঘুরতে লাগল। তার নজরে না জানি এমন কি ছিল যে আমি অস্বস্তি অনুভব করতে লাগলাম। আমার সারা শরীর ঘেমে উঠল, মুখের উপর ঘামের বিন্দু ফুটে উঠেছিল। শ্বশুর বললেন, তাড়াতাড়ি যাও, গিয়ে নিয়ে এসো। আমি তাড়াতাড়ি করে হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এমনিতে তো 3 দিন থেকে দেখছি, যখন আমার স্বামী বাড়িতে থাকত তখন আমার শ্বশুর সব সময় খুব রাগী স্বরে কথা বলতেন। কিন্তু আজকের দিনে এত আস্তে কথা বলছিলেন যে আমি ভাবতেই পারছি না। এটা আমার সেই শ্বশুর যিনি 3 দিন ধরে চিৎকার করে করে সুবীরকে ডাকতেন। আর সব সময়ের রাগের স্বরে সুবীরের সাথে কথা বলতেন। ওকে বকাঝকা করতে থাকতেন। আমি ঢেকে নিয়ে আবার শ্বশুরের কাছে গেলাম। এরপর আমি যখন তার দিকে এগিয়ে দিলাম তখন তিনি সাথে সাথে আমার হাত ধরে নিলেন। আমার তো যেন সারা শরীর কারেন্ট শক লেগে গেল। আমি তাড়াতাড়ি ঘাবড়িয়ে নিজের হাত যখন পিছন করতে চাইলাম তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন। এরপর আমি যখন ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে লাগলাম তখন তিনি বলতে লাগলেন, আরে বাইরে কোথায় যাচ্ছ? এখানে আমার কাছে একটু বসো, আমার সাথে কথা বলো। সারাদিন চুপচাপ বসে থাকতে থাকতে আমি খুব বিরক্ত হয়েছি। এটা বলেই শ্বশুর আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন। তার এইভাবে আমার দিকে তাকানো আমাকে আরও বেশি হতবাক করে দিল। এরপর আরেকটি অদ্ভুত কথা তিনি আমাকে বললেন। তিনি বলতে লাগলেন, তুমি বিয়ের দিন যে লাল রঙের শাড়ি পরেছিলে সেটাতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। তুমি আজকে সন্ধেবেলা সেই শাড়িটা পরবে। শ্বশুরের মুখে এমন কথা শুনে আমার অনেক খারাপ লাগছিল। সেই আবদার তো সুবীর আমাকে করা উচিত, কিন্তু কোনোমতেই শ্বশুরের না। এখন তো আমার শ্বশুর রোজ রোজ এই সব তামাশা শুরু করে দিয়েছে। যখনই আমার স্বামী সুবীর ফ্যাক্টরিতে চলে যেত তখনই শ্বশুর আমাকে নিজের ঘরে ডেকে নিতেন। আর আমাকে অদ্ভুত নজরে দেখতে থাকতেন আর বারবার নিজের শুকনো ঠোঁটে জিভ ঘোরাতে থাকতেন। তারপরে বলতেন, আমি খাবো, আমাকে দাও। আমি নিয়ে যেতেই তিনি আমার হাত ধরে নিতেন আর বলতেন, আমার কাছে বসো, আমার সাথে গল্প করো। আমি তার সাথে কি গল্প করতে পারি? তাই তার ঘর থেকে এই বলে বেরিয়ে আসতাম যে আমাকে খাবার রান্না করতে হবে, বাসন ধুতে হবে। শ্বশুরের প্রতিদিন এই সব ব্যবহার আমার একদম ভালো লাগত না। এখন আমার মনে অদ্ভুত ভয় করতে শুরু করেছে। আমি ভাবলাম সুবীরের সাথে আমাকে এই ব্যাপারে কথা বলতে হবে। কিন্তু কিভাবে বলতাম? ও তো নিজের বাবার সামনে কাঁপতে থাকে, একটা শব্দ উচ্চারণ করতে পারে না। সবসময় মাথা নিচু করে বাবা বাবা করতে থাকে। একদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখনই হঠাৎ আমার শ্বশুর রান্নাঘরে এসে আমাকে পেছন দিক থেকে ধরে নিলেন। ধাক্কা দিয়ে টেবিলের সাথে লাগিয়ে পিছন থেকে আমার সাথে কিছু একটা করতে চাইলেন। আমি কইলাম, বাবা আপনি আমার সাথে কি করছেন? আমি আপনার মেয়ের মতো। শ্বশুর কইল, চুপ, একদম চুপ, আমি যা করছি তা আমাকে করতে দে। তোমার সাথে এগুলো আমার অনেক দিনের শখ। তোমার এই পাগল করা রূপ দেখলে আমি কেমন যেন হয়ে যাই। বাবা আমি আপনার ছেলে, সব বলে দিব। আমার ছেলে তোমার কোনো কথা বিশ্বাস করবে না, এই বলে শ্বশুর আমাকে শেষ করে দিল। আমি অনেক কষ্টে করেও নিজের সম্মান বাঁচাতে পারলাম না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে আমার ঘরে চলে এলাম আর ঘরে এসে আমি ঘরের দরজা বন্ধ করে নিলাম। দরজার চিটকানি লাগিয়ে বিছানায় বসে পড়লাম। দুশ্চিন্তায় আমার মাথা কাজ করছিল না। আমার পুরো শরীর কাঁপছিল।
আমি কল্পনাও করতে পারিনি যে আমার হুশুর আমার সাথে এরকম কোনো কিছু করতে পারে। আমার চোখ থেকে জলের ধারা বইতে লাগল। আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে সুবীরের সাথে এই ব্যাপারে কথা বলতেই হবে। আবার মনে মনে ভাবলাম যে যদি সব সত্য কথা বলে দেই তাহলে সুবীর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমি সারাদিন কোনো কাজ করলাম না, চুপচাপ আমার ঘরের দরজা বন্ধ করে রেখেছি। অনেকবার আমার হুশুর আমার ঘরের দরজায় ধাক্কা দিয়েছিল আর বলছিল যে তার খিদে পেয়েছে। আমি যেন তাকে খাবার খেতে দিই, কিন্তু আমি কিছু না বলে চুপচাপ ঘরের ভেতরে বসে রইলাম। আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত তাহলে সেও ঠিক এরকম করত। রাতের বেলা আমার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলো আর সাথেই সুবীর বলতে লাগলো, রূপা দরজা খোলো। এটা কি ধরনের অসভ্যতা? তুমি কেন সকাল থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছো? সুবীরের গলার আওয়াজ পেয়ে দরজা খুললাম। আমি দরজা খোলার সাথে সাথে বাপ বেটা দুজনেই আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। সুবীর বলতে লাগলো, তোমার কি একটু চক্ষুলজ্জাও নেই? আমার বাবা সকাল থেকে না খেয়ে আছে, কিন্তু তুমি তাকে খেতে পর্যন্ত দাওনি। বাবা ডায়াবেটিক্সের রোগী, যদি বাবার শরীর খারাপ হয়ে যেত তাহলে এর দায়িত্ব কে নিত? আমি কইলাম, আমি এনার দায়িত্ব নিতে পারব না, ভালো হয় তুমি এনার অন্য কোনো ব্যবস্থা করে নাও। এই কথাটা বলার সাথে সাথে সুবীরের শরীর রাগের চোটে কেঁপে উঠল আর ও বলতে লাগল, এটা কি ধরনের অসভ্যতা? ওদিক থেকে আমার হুশুর বলতে লাগলেন, দেখেছিস বিয়ে হয় এখনো 7 দিনও হয়নি, এতেই এই মেয়ে নিজের রং দেখানো শুরু করে দিয়েছে। আমি আগে থেকেই জানি যে মেয়েরা বিয়ের পর এই রকম করে আর আলাদা হওয়ার স্বপ্ন আগে থেকেই নিজের চোখে সাজিয়ে রাখে। কিন্তু বিয়ের 7 দিন পরেই এরকম করতে পারে এটা আমার জানা ছিল না। আমার স্বামী বলতে লাগলো, আজকে তুমি এই কথা বলে ফেললে রূপা, কিন্তু এরপর যদি কখনো ভুল করেও এই কথা বলো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। স্বামীর মুখে এই কথা শুনে আমার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আমার বাবার বাড়ির অবস্থা খুবই গরিব আর আমরা 6 বোন ছিলাম। আমার বাবা অনেক কষ্টে যৌতুকের টাকা জোগাড় করে মেয়ের বিয়ে দিচ্ছিলেন। তাই আমার মা আমাকে বিদায়ের আমাকে এটা বলে দিয়েছিলেন যে কখনো লড়াই ঝগড়া করে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসিস না। নিজের স্বামী আর শ্বশুরের সমস্ত কথা মেনে নিস আর নিজের সংসারের ভালো করে দেখাশোনা করিস। কিন্তু যা কিছু আমার শ্বশুর আমার কাছে চাইতো সেটা আমি কোনোমতেই করতে পারব না। তার অদ্ভুত ব্যবহার আর বদমাইশি দিনের পর দিন বাড়তে লেগেছিল। সেই সময় সুবীর এতটাই রেগেছিল যে যদি আমি ওর বাবার এইসব কথা বলতাম তাহলে নিশ্চিত ও আমাকে মিথ্যাবাদী ভাবত। আমি কোনো উত্তর না দিয়ে বিছানার উপরে বসে পড়লাম। আমার হুশুর বলতে লাগলেন, সুবীর বৌমাকে শেষবারের মতো বুঝিয়ে দেয় যে ও যেন নিজের মাথা ঠিক রাস্তায় নিয়ে আসে। না হলে আমি গিয়ে ওর বাবার সাথে কথা বলব আর ওর বাবাকে বলবো যে সামলাও নিজের মেয়েকে। এটা বলেই আমার হুশুর ঘর থেকে বেরিয়ে গেল। আমি রাগী চোখে শ্বশুরের দিকে তাকালাম। সুবীর বলতে লাগল, কি ঝামেলা শুরু করেছ তুমি? তোমার ঘাড়ে তো আর 10 জন মানুষের বোঝা চাপিয়ে দেওয়া হয়নি যে তুমি সামলাতে পারছে না। আরে আমার বাবা তো একাই আছে বাড়িতে, না আছে কোনো ভাই, না আছে বোন। এরকম ঝুটঝামেলা সংসারের স্বপ্ন তো সব মেয়েরাই দেখে, যাতে তাদের উপরে বেশি দায়িত্ব না চাপে। আমি আমার স্বামীকে কইলাম, আজ যদি আমার শাশুড়ি আর দেওর ননদ থাকত তাহলে আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হতো না। আমার কথা শুনে সুবীর আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলতে লাগল, কি এমন অঘটন ঘটিয়ে ফেলেছে আমার বাবা? তোমাকে তো শুধু দুবেলা খাবারই তাকে দিতে হয়, সেটাও তোমার কাছে বোঝা মনে হচ্ছে। দেখো, আমি বাড়িতে ঝগড়াঝাঁটি একদমই পছন্দ করি না। সারাদিন ফ্যাক্টরিতে থেকে তারপরে ক্লান্ত হয়ে একটু শান্তির আশায় বাড়িতে ফিরি, আর বাড়িতে এসে এইসব ঝামেলা দেখতে পারবো না। বাড়িতে আমি শান্তি চাই। আমি লড়াই ঝগড়া দেখার জন্য বিয়ে করিনি, শান্তি পাওয়ার আশায় হরেছি। আমি কইলাম, সুবীর একটা কাজ করো, তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। আমার এটা বলার সাথে সাথেই একটা জোরে থাপ্পড় সুবীর আমার মুখে মেরে দিয়ে কইল, লজ্জা করে না তোমার এইসব কথা বলতে? বাবা এখন বয়স আছে বিয়ে করার। আমার বাবার 2 বেলার খাবার ও কি তোমার কাছে এতটা বোঝা হয়ে গেছে যে তুমি সেটাও রান্না করতে পারছ না? আমি কইলাম, তুমি আমার কথা বুঝতে পারছ না। সুবীর বলতে লাগলো, এটা আর কি এমন কথা যে আমি বুঝতে পারব না? আমার বাবার বয়স 62 বছর, তিনি মরার দিকে পা বাড়িয়ে রেখেছেন, তার উপর তার ডায়াবেটিক্স আছে, ব্লাড প্রেশার আছে, আর তুমি চাইছো এই বয়সে আমার বাবা একটা মেয়ের দায়িত্ব সামলাবে? এখন আমি আমার স্বামীকে কিভাবে বোঝাব যে ওর বাবা নিজের ছেলের বউয়ের দিকে কুনজর দিয়ে রেখেছে? আমি কইলাম, তুমি বিয়ে দিয়ে দাও, আমি তোমার বাবা মা দুজনেই দায়িত্ব সামলে নিব। আমার কথা শুনেও অদ্ভুত হাসি হেসে বলতে লাগলো, একেতে তুমি আমার বাবার খাবার রান্না করতে পারছো না,
তার উপরে তুমি আমার সৎ মায়ের দায়িত্ব সামলানোর কথা বলছো। এই বাড়ি, ব্যবসা, ফ্যাক্টরি সমস্ত কিছুই বাবার নামে। যদি কেউ তার স্ত্রী হয়ে এসে পড়ে তাহলে হয়তো সে সমস্ত কিছু নিজের নামে করে নিতে পারে। তারপরে আমাকে আর তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বাবার রাগ তো তুমি ভালোভাবেই জানো, যখন তিনি রেগে যান তখন তার হুঁশ জ্ঞান থাকে না। তাই তো আমি চুপচাপ বাবার কথা শুনি। তুমি ভুল করেও বাবার বিয়ের কথা উচ্চারণ করবে না। এটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। এখন আমি চিন্তা করতে লাগলাম যে এখন আমার কি করা উচিত। আমি প্রতিদিন আমার শ্বশুরের এরকম অসভ্যতা সহ্য করতে পারব না। আর বাবার বাড়ি ফিরে যাওয়ার অর্থ হলো আমি আমার সংসার নষ্ট করে ফেলব। আমাদের মতো মেয়েরা কত অসহায় হয়, যাকে নিজের সংসার বাঁচানোর জন্য কত কিছু সহ্য করতে হয়। এখন যদি আমি ডিভোর্স নিয়ে বাবার বাড়ি ফিরে যাই তাহলে আমার বিয়ে হবে না। উপরন্তু আমি ডিভোর্স হয়ে বাবার বাড়িতে ফিরে গেলে আমার ছোট বোনের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যাবে। এসব কথা ভেবে কষ্ট আমার কান্না এসে গেল। আমি নিজের শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছছিলাম। তখনই হঠাৎ সুবীরের আওয়াজ এলো, বলতে লাগলো, রূপা, তাড়াতাড়ি করে বাইরে এসো আর নাস্তার জন্য পরোটা বানিয়ে দাও। বাবার দোকানের খাবার একদমই হজম হয় না। আমি বাইরে গিয়ে নাস্তা বানালাম, তারপর ঘরের মধ্যে সেটা নিয়ে এলাম। আমি সেদিনও খাবার খাইনি, কিন্তু সুবীর একবারও আমাকে জিজ্ঞেস করেনি যে তুমিও তো সারাদিন না খেয়ে আছো, এখন তাড়াতাড়ি করে খাবার খেয়ে নাও। পুরুষেরা কখনো স্ত্রীদের পরোয়া করে না, তাদের শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। সুবীরের ব্যবহারও সেই রকম ছিল, যেরকম বেশিরভাগ পুরুষের হয়। আমি তারপর থেকে নিজের মুখ বন্ধ করে নিলাম। সুবীর ফ্যাক্টরিতে চলে যাওয়ার সাথে সাথে আমার হুশুর আমাকে চিৎকার করে ডাকতে লাগল। আমি খুব বিপদে পড়ে বাধ্য হয়ে তার ঘরে গেলাম। আমাকে দেখেই তিনি অদ্ভুতভাবে হাসতে লাগলেন আর বললেন, তুমি কি ভেবেছিলে যে তোমার শরীরের নেশা আমার ছেলের মাথার উপরে উঠে আছে, আর তোমার জন্য ও আমাকে ছেড়ে দেবে আর আমার থেকে আলাদা হয়ে তোমাকে আলাদা বাড়িতে নিয়ে যাবে? নিজের চিন্তাভাবনা বদলে নাও। আমি ভালোভাবেই উপরে কন্ট্রোল করে রেখেছি। চাইলেও কোথাও যেতে পারবে না, আর না তুমি কোথাও যেতে পারবে। এই জন্যই তো আমি কোনো বড়লোক বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিইনি, যাতে সে আমার ছেলেকে ছেড়ে দিয়ে যেতে না পারে। এই কারণেই তো তোমাকে ওর বউ বানিয়ে নিয়ে এসেছি। কারণ আমি জানি তোমার বাবার অবস্থা এতটাও ভালো নয় যে সে একবার তোমাকে বিয়ে দেওয়ার পরে আবার তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবে, বা তোমার জন্য আলাদা কোনো বাড়ির ব্যবস্থা করতে পারবে। এখন তুমি যদি ভালোভাবে নিজের জীবন কাটাতে চাও তাহলে আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। তার কথা শুনে আমি ভীষণ টেনশনে পড়ে গেলাম। তখন তিনি আরও বলতে লাগলেন, যাও গিয়ে আমার জন্য তৈরি করো। তার মুখের এই শব্দটা আমার ভেতরে আগুন লাগিয়ে দিত। আমার মন চাইতো আমি নিজেকে শেষ করে ফেলি। এতটা জঘন্য আর অসম্মানের জীবন আমি সহ্য করতে পারছিলাম না। আমি এখন এটাই করতে শুরু করলাম যে শ্বশুরের খাবার ঘরে পৌঁছে দিয়েই আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসতাম। ভুল করেও তার ঘরে বসতাম না, আর না তার সাথে কোনো কথা বলতাম। বেশিরভাগ সময় আমি নিজের ঘরের মধ্যেই থাকতে লাগলাম। একদিন তো হুশুর সমস্ত সীমাই পার করে দিলেন, তিনি সুবীরের পরোয়া করলেন। রাতে সবাই মিলে খেতে বসেছিলাম। আমি আমার শ্বশুরের আদেশ অনুযায়ী বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানি খেতেও খুব ভালো হয়েছিল, কিন্তু হুশুর খাবার খাওয়ার সময় বলতে লাগল, আজকে তো বৌমা আমার মন খুশ করে দিয়েছে, সে দারুণ মজার বিরিয়ানি বানিয়েছে। সুবীর তার কথা শুনে হাসতে লাগল আর আমার দিকে লাজুক চোখে তাকাতে লাগল। কিন্তু শ্বশুরের কথা শুনে আমি একটুও খুশি হইনি। এরপর হুশুর ৫,০০০ টাকা বের করে আমার দিকে এগিয়ে গিয়ে কইল, এই নাও তোমার পুরস্কার, এটা রেখে দাও। কিন্তু আমি না করে দিয়ে কইলাম, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, আমি এটা চাই না। আমি নিষেধ করলাম, কিন্তু সুবীর আমার দিকে ঘুরতে লাগল আর কইল, বাবা খুশি হয়ে দিচ্ছেন, তুমি না করো না, রেখে দাও। না চাই তো আমাকে ওই ৫,০০০ টাকা নিতে হলো। আমি থালা ওঠানোর জন্য যখনই দাঁড়ালাম তখন আমার হুশুর দাঁড়িয়ে গেলেন। আমার দিকে গিয়ে আমাকে নিজের বুকে জড়িয়ে নিলেন, আমার মাথায় হামি খেলেন। এটা দেখে আমি এমন হয়ে গিয়েছিলাম যেন আমি কোনো পাথরের মূর্তি। হুশুর বলতে লাগলেন, আমি তোমার এই পরিবর্তন দেখে খুব খুশি। এরকম যদি থাকো তাহলে খুব তাড়াতাড়ি আমার হৃদয়ে জায়গা বানিয়ে নেবে। এটা বলেই তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি সুবীরের দিকে একনজরে তাকিয়ে রইলাম, কিন্তু ওর মনে এর কোনো প্রভাব দেখতে পেলাম না। কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিল। আমি সুবীরকে কইলাম যে এটা আবার কী রকম ব্যবহার, আমি তার নিজের মেয়ে না। তার উচিত আমার থেকে দূরত্ব বাড়িয়ে কথা বলা। তার কি অধিকার আছে আমাকে এভাবে নিজের বুকে জড়িয়ে নেওয়ার?
ভগবান তো একটা বয়সের পরে বাবার মেয়ে দূরত্ব বানিয়ে রাখার কথা বলেন। আমার এই কথায় সুবীর রেগে গিয়ে বলতে লাগল, তুমি এত জঘন্য চিন্তাভাবনার মানুষ হতে পারো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বাবা তোমাকে নিজের মেয়ের মতো মনে করেন, এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তিনি তোমাকে শুধু একটু স্পর্শ করেছেন, আর তোমার মাথার উপরে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। তুমি খুব অদ্ভুত মেয়ে, তুমি বাবার হৃদয়ে নিজের জায়গা না বানিয়ে প্রতিটা কথা তার উপর বিরক্তি প্রকাশ করো। সুবীর ধীর শব্দে আমাকে এইসব কথা বলছিল ও আরও বলতে লাগল, ভগবানকে ধন্যবাদ দাও যে বাবা এই কথা শুনতে পায়নি। না হলে খুব বড় বিপদ আমার মাথার উপর এসে পড়ত। তারপর আঙ্গুল উঠিয়ে আমাকে শাসিয়ে বলতে লাগল, আমি তোমাকে শেষবারের মতো বোঝাচ্ছি। রূপা, নিজের ব্যবহার বাবার সাথে ঠিক রাখো। আমি কান্না করতে করতে কইলাম, সুবীর, আমার সহ্যক্ষমতা শেষ হয়ে গেছে। এখন তুমি একটা কাজ করো, যে হয় আমাকে ডিভোর্স দিয়ে দাও, আর না হলে নিজের বাবার বিয়ে দিয়ে দাও। এটা বলেই আমি ঘরের ভেতর চলে গেলাম। কিছু সময় পরেই বাড়ির দরজায় বেল বেজে উঠল। তারপরেই বাইরে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে লাগল। আমি বাইরে এসে জানতে পারলাম যে আমার একটা দেওর আছে যে আমেরিকায় গ্র্যাজুয়েশন করার জন্য গিয়েছিল। আর সে সেখান থেকে ফিরে এসেছে, তাও নিজের স্ত্রীকে সাথে করে নিয়ে। আমার দেওর সেখানেই বিয়ে করে নিয়েছিল বলে আমার শ্বশুর দেওরের উপর খুবই রেগেছিল। এই কারণে ওকে এতদিন বাড়িতে আসার অনুমতি দেয়নি। আর আমিও জানতাম না যে সুবীরের কোনো ভাই আছে। আমি ওদের দুজন স্বামী স্ত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমার শ্বশুর এখনও রেখে দাঁড়িয়েছিলেন। তিনি বলতে লাগলেন, যদি নিজের পছন্দমতো বিয়েই করেছিলি তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছিস, ওখানেই থাকতি। দেওর হাতজোড় করে নিজের বাবার কাছে ক্ষমা চাইতে লাগল। তখন সুবীর ওর বাবাকে কইল যে, বাবা শান্ত হও, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। রমন্তকে ক্ষমা করে দাও। আমার কপাল ভালো যে আমার যাও এসে গেছে। আমার যা সুন্দরী ও রোগাপাতলা মেয়ে। আমি খুশি ছিলাম যে এখন বাড়িতে আমাকে একা থাকতে হবে না। আমার যা খুবই হাসি খুশি আর সবার সঙ্গে খুব সুন্দর করে কথা বলতো ও অল্পদিনেই আমার সাথে মিলেমিশে গেছিল। রমন্ত সুবীরের সাথে ফ্যাক্টরিতে যেতে শুরু করেছিল। এখন আমার শ্বশুরের নজর আমার দিক থেকে সরে আমার জায়ের দিকে গেল। এক রাতে খাবার খাওয়ার সময় শ্বশুর বলতে লাগলেন যে এখন থেকে আমার সমস্ত কাজ আমার ছোট বৌমা করবে। সেও খুশিতে রাজি হয়ে গেল আর বলতে লাগল, ঠিক আছে বাবা, আপনার যা কিছু প্রয়োজন আপনি আমাকে বলে দেবেন। রমন্ত ওর বউয়ের কথা শুনে খুব খুশি হয়েছিল। কিছুদিন পরে আমার যা বিমলা যখন শ্বশুর ঘর থেকে বাইরে এলো, তখন ওকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল ও নিজের মুখের ঘাম মুছছিল। আমার আর বোঝার বাকি রইল না যে কোনো কষ্টের মধ্যে দিয়ে পার হচ্ছে। বিমলা চুপচাপ রান্নাঘরে এসে বাসনপত্র ধুতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? তখন ও বলতে কইল, বাবার অভ্যাস খুব অদ্ভুত। সে অদ্ভুত নজরে আমাকে দেখতে থাকে, কখনো কখনো হাত ধরে নেয়, কখনো কখনো হঠাৎ করে বুকে জড়িয়ে নেয়, কখনো কখনো হুশুর এমন সব অদ্ভুত কথা বলতে থাকে যা শুনে আমার কানের লতি পর্যন্ত লাল হয়ে যায়। বিমলা আরও বলতে লাগল, আমি আগে যখন হাশেমের সাথে কথা বলতাম তখন তো বলতো যে ওর বাবা খুব ভালো মানুষ, কিন্তু তিনি তো কথায় কথায় আমাকে নিজের কাছে নেয়, আমাকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। আমার এইসব একদমই ভাল লাগে না। আমি কইলাম, এই দুই ভাই কখনো নিজের বাবার কথা অমান্য করে না। আমিও এই কষ্টের মধ্যে দিয়ে পার হয়েছি, কিন্তু সুবীর কখনোই আমার কথা বিশ্বাস করেনি। বিমলা বলতে লাগল, কিন্তু আমি তো রমন্তকে পরিষ্কার বলে দেব যে যদি ওর বাবা এরকম ব্যবহার করতে থাকেন তাহলে ওকে বলব যে ও যেন আমাকে অন্য বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আবার সেই ঝগড়া শুরু হয়ে গেল যেটা আমার আর সুবীরের মধ্যে হতো। রমন্ত বলতে লাগল, আমি তোমার সাথে 2 বছর বাইরের দেশে একা থেকেছি, এখন এখানে এসে মাত্র 4-5 দিন বাবার জন্য খাবার রান্না করছো কি? আবার নতুন ড্রামা শুরু করে দিয়েছ। ওদের মধ্যে সেইসব ঝগড়ায় হতে লাগল যেটা সুবীরের সাথে আমার হতো। বিমলা হাশেমের কাছে ডিভোর্স চাইতে লাগল। সেই রাতে সুবীর যখন ঘরের মধ্যে এলো তখন ও চুপচাপ হয়ে রইল। আমি কইলাম যে, সুবীর, এখনো তুমি এটাই বলব যে আমি ভুল ছিলাম? যে অভিযোগ আমি বাবাকে নিয়ে করতাম সেটাই আজকে বিমলাও করছে। এর মানে কোথাও না কোথাও বাবাই ভুল করছে। আমি তোমায় সত্যি বলছি, বাবা একজন স্ত্রী দরকার। যদিও তার বয়স ৬২ বছর হয়ে গেছে, তোমাদের উচিত ছিল নিজের মায়ের মৃত্যুর কিছুদিন পরেই তার বিয়ে দিয়ে দেওয়া। তাহলে তিনি সত্যিই আমাদের নিয়ে ভাবতে পারতেন। আমার কথা হয়তো এখন সুবীর বুঝতে পেরেছে। পরের দিনও নিজের বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য কইল। তখন প্রথমে তো তিনি বিরক্তি ভাব দেখিয়ে বলতে লাগল, আমি এই বয়সে বিয়ে করব? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে?
সুবীর কইল, একটা বিধবা মহিলা আছে, যদি তুমি চাও তাহলে এতে কোনো সমস্যা নেই। সেই মহিলার বয়স এখন 40-এর উপরে হবে। আর সে ভাইয়ের দয়ায় খুব কষ্টে নিজের জীবন কাটাচ্ছে। প্রথমে তো বাবা অনেক ঢং দেখালেন, কিন্তু তারপরে 2-4 দিন পরে নিজেই বলতে লাগলেন যে ঠিক আছে, আমি বিয়ে করে নিচ্ছি। কিছুদিন পরেই তার সাথে আমার শ্বশুরের বিয়ে হয়ে গেল। এতেই পার্থক্য হলো যে বাড়ির পরিবেশ অনেকটা ভালো হয়ে গেছে। সুবীর এখন নিজেই আমাকে বলতো যে তুমি ঠিকই বলেছিলে, বাবার একজন স্ত্রী দরকার ছিল। আমার নতুন শাশুড়ি শ্বশুরের খুব সেবা করতেন, আর এখন হুশুর নজর আমাদের দিকে তেমনভাবে উঠত না। আমাদের সমাজে এই জিনিসও খুব সাধারণ হয়ে গেছে যে যদি বাবার বয়স বেশি হয়ে যায় তাহলে সন্তান তাদের দ্বিতীয় বিবাহ দিতে চায় না, যার কারণে পরিবারে আসা নতুন বউকে এই ধরনের সমস্যায় পড়তে হয়, যে রকম সমস্যায় আমাকে আর বিমলাকে পড়তে হয়েছিল। বন্ধুরা, তোমাদের কাছে বিনীত অনুরোধ, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।